আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের অধিভুক্তি বাতিল। 3 দফা দাবিতে কলেজ শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। চাকরি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের ঘোষণা। মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সময় বেঁধে দেওয়ার ঘোষণা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। জাতীয় ঐক্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থায় গুরুত্ব আরোপ। মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণের পর চিত্রনায়িকা পরিমণির জামিন, ন্যায় বিচার পাওয়ার আশা। এবং বিপিএলে খুলনাকে হারিয়ে বরিশালের টানা 5ম জয়। দ্বিতীয় ম্যাচে সিলেটকে হারিয়ে প্লে অফের সমীকরণে টিকে রইল দুর্বার রাজশাহী। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি 7 কলেজ। দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলেও 3 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আসার পর থেকেই একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে 7 কলেজের শিক্ষার্থীরা। রোববার রাতের সংঘর্ষের পর সোমবার টানাপোড়েনের এই সম্পর্ক চুকে গেল। শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি ও অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষদের বৈঠক সেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের না থাকার সিদ্ধান্ত জানান। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ ও শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। দিয়েছে 24 ঘন্টার আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। 7 কলেজের একাডেমিক সংকট কাটাতে দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চেয়েছে শিক্ষার্থীরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। সরকারকে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সেই সাথে আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার বিচার দাবি করেছেন তারা। পুলিশ জানিয়েছে শিক্ষকদের দাবির বিষয়ে সরকার আলোচনা করছে। নাজিব বেগের রিপোর্ট। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের তথ্য মতে দেশে প্রায় 10,000 ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে 1,519 মাদ্রাসার শিক্ষকরা মাসিক বেতন পান 3300 থেকে 3500 টাকা। বাকি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কোনো বেতন ভাতা পান না। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো এই বিক্ষোভ।
শাহবাগে চারুকলা ইনস্টিটিউটের সামনে কর্মসূচিতে বক্তারা আন্দোলনকারীদের ওপর রোববার পুলিশের হামলার বিচার দাবি করেন। দাবি মানা না হলে সারা দেশ থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনকারীদের উপর কেন হামলা করা হয়েছে, আমরা তার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কে উপর থেকে নির্দেশ দিয়েছে তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। আন্দোলনে একাত্মতা জানায় মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম। দুপুরে আলোচনার জন্য আন্দোলনকারীদের ডাকেন পুলিশের রমনা জোনের ডিসি। ভোগান্তি এড়াতে কর্মসূচি স্থগিতের আহ্বান জানায় পুলিশ। যেহেতু সব দিক থেকে পজিটিভলি এটা নিয়েছে, তাই একটু সময় লাগতে পারে, তারা যেন এটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যত দ্রুত সময় এটা আপাতত শেষ করে তাটা আলটিমেটাম দিয়ে তারা যেন একটু চলে যায়। এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। জাতীয়করণ ঘোষণা না পর্যন্ত আমরা এখান থেকে ত্যাগ করব না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান, ধর্মঘট কর্মসূচি সহ অন্যান্য কর্মসূচি অব্যাহতমান থাকবে ইনশাআল্লাহ। আশ্বাস নয়, দাবির যথাযথ বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্য ও ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সাথে একমত ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীতে দুদলের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেয়ার বিষয়েও একমত হয়েছেন তারা। রাহুল রায়ের রিপোর্ট। 2024 সালের জাতীয় নির্বাচনের আগে থেকে বিভিন্ন দাবিতে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে তাদের সাথে কখনো বিএনপির আনুষ্ঠানিক বৈঠক হয়নি। 21শে জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছে দলটি। এর 6 দিন পর পুরনো পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাথে বৈঠক করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মতো, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। প্রথমবারের মতো ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে বৈঠক করলেন বিএনপি মহাসচিব। বৈঠক শেষে কোন কোন বিষয়ে দুদল একমত তার বিস্তারিত তুলে ধরেন তিনি। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। দুদলই জানিয়েছে আলোচনা চলবে আর রাষ্ট্রের স্বার্থে তারা ঐক্য ধরে রাখবেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, নিরপেক্ষ নির্বাচন করতে রাষ্ট্রীয় ও প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যে সময় লাগবে তা দিতে প্রস্তুত জামায়াত। নড়াইল সদর উপজেলার হাবখালী ইউনিয়নের হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাওলানা নুরুন নবী জিহাদির জানাজার নামাজ শেষে তিনি এ তথ্য জানান। তিনি মনে করেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে আগামী 6 মাসের মধ্যে এসব সংস্কার শেষ করা সম্ভব। সংস্কার কাজ শেষ করার পর অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে রিলেটেড ডিপার্টমেন্টের সংস্কার সম্পন্ন করা সম্ভব। দেন সংস্কার কাজ সমাপ্ত করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ কতদিনে কিভাবে করবে সে ব্যাপারে জামাত ইসলামী আমরা সরকারকে বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। বিগত সরকারের আমলে আনা 4,000 কোটি টাকার ইভিএম মেশিন পুরোপুরি অকার্যকর বলে অভিযানের সত্যতা মেলায় এবার আরও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
তবে কিসের ভিত্তিতে ডক্টর জাফর ইকবাল মান নির্ধারণ করেছিলেন তাও খতিয়ে দেখা হবে। 3 বিমানবন্দরের নির্মাণ প্রকল্পে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 12 জনের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করেছে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 4000 কোটি টাকায় কেনা ইভিএমগুলোর মান নিম্নমানের এমন তথ্যের ভিত্তিতে তা খতিয়ে দেখতে রোববার নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। নিম্নমানের ইভিএম মেশিনের সত্যতা পাওয়ায় এ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানিয়েছেন, বিশেষজ্ঞ হিসেবে ইভিএম মেশিনগুলোর মান নির্ধারণ করেছিলেন লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ইতিপূর্বে দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ প্রায় 5 কোটি টাকা জব্দ করেছে দুদক। ইউরো পাওয়া গেছে 55,000, মার্কিন ডলার পাওয়া গেছে 1,69,300, এফডিআর 70 লক্ষ টাকা এবং স্বর্ণের গহনা 1005.4 গ্রাম। শাহজালাল বিমানবন্দর, সিলেট ওসমানী বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ প্রকল্পে প্রায় 1000 কোটি টাকা লোপাট সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক সহ 12 জনের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। আদালতের ওপর পূর্ণ বিশ্বাস আছে উল্লেখ করে পরিমণি আশা প্রকাশ করে বলেন, সত্যের জয় হবে, তিনি ন্যায় বিচার পাবেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সকাল 10টা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন চিত্রনায়িকা পরিমণি। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় রোববার পরিমণি হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ ঘটনায় জামিন চেয়ে আবেদন করেন পরিমণির আইনজীবী। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। আইনের প্রতি শ্রদ্ধাশীলতার কথা জানিয়ে পরিমণি বলেন, তিনি ন্যায় বিচার আশা করছেন। খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি, এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। তার আইনজীবী বলেন, পরিমণির মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা করেছেন। একসাথে 2 মামলা চলতে পারে না জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা। মামলার বাদী সে 1 বছর পরে এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে এসে, এবং আরও 1 বছর পর 2022 সালে মামলা দায়ের করে, 2023 সালে মামলার প্রতিবেদন আসে। আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম, বিজ্ঞ আদালত নামঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন। যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলা করেন সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আজ পবিত্র শবে মেরাজ। দিবাগত এই রাতে মহান আল্লাহর কাছে ধর্মপ্রাণ মুসলমানরা রহমত ও ক্ষমা প্রার্থনা আর ইবাদত বন্দেগী পালন করেন। ইসলামের এক গুরুত্বপূর্ণ নিদর্শন শবে মেরাজ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছিলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তার উম্মতের জন্য নিয়ে এসেছিলেন বরকতময় ফরজ ইবাদত 5 ওয়াক্ত নামাজ।
এ রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, অধিক হারে দুরূদ পাঠ ও নফল নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা। সচেতনতা ও কার্যকর উদ্যোগে চামড়া খাতের অগ্রগতি নিশ্চিতের পাশাপাশি সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ সম্ভব বলে মনে করেন বিশিষ্টজনেরা। সাভারের রেডিও কলোনির YMCA মিলনায়তনে বাংলাদেশের চামড়া শিল্পে পরিবেশ সুরক্ষা, শ্রমিক ও স্থানীয় মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সংলাপে বক্তারা টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতা তুলে ধরেন। দীর্ঘমেয়াদে সমন্বিত উদ্যোগের বাধ্যবাধকতা উঠে আসে আয়োজনে। মোশাহিদ রনির রিপোর্ট। দেশে চামড়া শিল্পের পথ চলা 7 দশক পেরোলেও এখনও আসেনি প্রাতিষ্ঠানিক রূপ। উন্নত কাঁচামাল আর বিপুল সম্ভাবনার বিপরীতে অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। LWG সনদ না থাকার কারণে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য বিশ্ববাজারে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। শ্রমিকরা এই কাজ করতে যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। ট্যানারিকে অবশ্যই এই যে কমপ্লেক্স বা যে আইন আছে সে আইন মেনেই তারা যেন বর্জ্য পরিশোধন করে, তারা রাতের আধারে যেন ধলেশ্বরীকে বর্জ্য তারা না ফেলে। এমন বাস্তবতায় সংলাপে উঠে আসে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত নানান সংকট ও উত্তরণের রূপরেখা। যারা সংশ্লিষ্ট আছেন তারা সক্রিয় ভূমিকা পালন করবেন এবং একটা প্ল্যান তৈরি করবেন, যে অ্যাকশন প্ল্যানের মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলির সমাধান অতি সত্বর সমাধান হয়। আমরা চেষ্টা করছি পরিবেশের কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়, কিভাবে আমরা পরিবেশ সম্মতভাবে চামড়া উৎপাদন করতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এই যে আলোচনাটা শুরু হলো, সেই আলোচনাটাকে আসলে সব পক্ষকে নিয়ে এইটাকে আসলে চালু রাখা এবং এটার যেন একটা সাস্টেনেবল পরিণতি হয়, শুধু আলোচনার জন্য আলোচনা না। এই শিল্পে শ্রমিক এবং স্থানীয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের। প্লাস এই সেক্টর কিন্তু সাস্টেনেবল হতে হবে, না হলে বিদেশে কিন্তু আমরা সেভাবে গ্রহণযোগ্যতা পাবো না। তো আমাদের ISO সার্টিফাইড বা আরেকটা সার্টিফিকেশন বললো সেটা নাই, সেটা থাকলে আমরা আরও বেশি আমাদের এক্সপানশন হইতো এই সেক্টর। সংবিধানের পরও আইন আছে, পরিবেশের আইন আছে, পানির আইন আছে, কৃষির আইন আছে। এই চামড়া শিল্প যেটা সম্ভাবনাময় একটা খাত, সেটা ভালো হচ্ছে না। ফ্যাক্টরিগুলো কি করছে, এই ক্রোমিয়াম সহকারে এখানে দিচ্ছে এবং এই ক্রোমিয়ামটাই এই সিটিপি থেকে ওভারফ্লো হয়ে আপনাদের নদীতে চলে যাচ্ছে, মাটিতে চলে যাচ্ছে। মৎস্য বা অন্য জীবগুলো আছে, প্রাণগুলো আছে, তারা এখান থেকে মারা যাচ্ছে বা পালাচ্ছে। পানির রং কালা হয়ে যাবে, এই পানিতে নামলে নিশ্চিতভাবে আপনার চামড়ার অসুখ হবে। টেকসই চামড়া খাত বিনির্মাণ অভিযাত্রায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্প সহযোগী সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার। গাজীপুরে 10 কোটি টাকার বনভূমি উদ্ধার করেছে যৌথ বাহিনী। সদর উপজেলার ভবানীপুর বিটের বাঘের বাজার শিরিরচালা হিজরাপট্টি এলাকার বনভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে শিরিরচালা এলাকায় 3 একর সংরক্ষিত বনভূমিতে নির্মিত দ্বিতল ভবন, দোকানপাট সহ মোট 30টি স্থাপনা উচ্ছেদ করা হয়, যার বর্তমান বাজার মূল্য 10 কোটি টাকা। অভিযানে বন বিভাগের পাশাপাশি জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ অংশ নেয়। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান। বুশরা, ধন্যবাদ আপনাকে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই জানিয়ে দিব প্লে অফের সমীকরণে জমে ওঠা বিপিএল সিজন 11 এর আপডেট। এসব দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল,
বিপিএলে সিলেটের স্ট্রাইকার্সকে 5 উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এই জয়ে 12 পয়েন্ট নিয়ে প্লে অফের রেসের টিকে রইল তাসকিন এনামুলের ফ্র্যাঞ্চাইজিটি। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে 67 রানে 7 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। রাজশাহীর হয়ে তরুণ এস.এম. মেহরাব 4টি এবং 3টি উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। শেষ দিকে আহসান ভাটির 25 এবং সুমন খানের অপরাজিত 20 রানে 9 উইকেটে 117 রান তোলে সিলেট। লো স্কোরিং টার্গেট তাড়া করতে নেমে 22 রানে 4 উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে টিম রাজশাহী। তবে আকবর আলীর 43 এবং জিম্বাবুয়ান রায়ান পার্লের অপরাজিত 48 রানে 19 বল হাতে রেখেই ম্যাচ জেতে রাজশাহী। বকেয়া পাওনা ইস্যুতে রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশি না খেললেও সিলেটের বিপক্ষে নিয়ম অনুযায়ী 2 বিদেশি বার্ল এবং আফগানিস্তানের আফতাব খেলতে নামেন। এর আগে বিপিএল এর 35তম লিগ ম্যাচে খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লে অফে খেলা আগেই নিশ্চিত করেছে দলটি, তবে এই ম্যাচ জিতে অবস্থান আরও মজবুত করল তামিম ইকবালের দল। তবে খুলনার প্লে অফের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। টস হেরে আগে ব্যাট করতে নেমে নাইম শেখের ঝড়ো 50 এবং আফিফ হোসেনের দারুণ ব্যাটিংয়ে 5 উইকেট হারিয়ে 187 রান করে খুলনা টাইগার্স। 27 বলে 51 করেন নাইম। আফিফের ব্যাট থেকে আসে 27 বলে 32। জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারালেও ডেভিড মালান ও অধিনায়ক তামিমের দারুণ ব্যাটিংয়ে জয় পেতে কষ্ট হয়নি। মালান 37 বলে 63 এবং তামিম করেন 25 বলে 27 রান। এটি ফরচুন বরিশালের টানা 5ম জয়। ক্রিকেটের আরো খবর, বোলারদের দাপটে মাত্র 2.5 দিনেই শেষ হলো মুলতান টেস্ট। স্বাগতিক পাকিস্তানকে 120 রানে হারিয়েছে। জানাবো অন্যান্য খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে থানার সাগর হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর 10 নম্বরের গোলচত্বর এলাকায় সাগর নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনার মামলায় তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রবিবার রাতে এনামুর রহমানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ। একই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছে খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম। দল দুটির যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের। স্বৈরাচার যাতে আর কোনোভাবেই দেশে মাথা চাড়া দিতে না পারে সেজন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা নেই। সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়েও কোনো তথ্য নেই তাদের হাতে। তবে তিনি জানান, ভারতের ব্যাঙ্গালোরে বাংলাদেশি নারী ধর্ষণের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে দূতাবাস। মুখপাত্র জানান, মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে 7,964 জনকে নিতে সম্মত হয়েছে মালয়েশিয়ার সরকার। তাদের প্রাথমিকভাবে নির্বাচনও করা হয়েছে। বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক আশা করে এবং প্রত্যাশা করে। যখন এই সীমান্ত সমস্যা হবে, সীমান্ত ব্যবস্থাপনার যে রেগুলার মেকানিজম আছে, এই রেগুলার মেকানিজমের মধ্যে দিয়ে আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং করব। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে। তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনসিসি সদস্যদেরও সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে। নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদকরণ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়ে নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচন কবে হবে তা নির্বাচন কমিশনের হাতে নেই।
প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বরে অথবা অধিক সংস্কার শেষে 2026 সালের জুনে নির্বাচন করা সম্ভব। সেই হিসেবে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান ও রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম। বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনের কথা বলছেন তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করার যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দিন। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 15 মাস যুদ্ধের পর যুদ্ধবিরতি চলার মধ্যে গাজা পরিষ্কার ও পুনর্গঠন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। পুরো গাজা পরিষ্কার করার জন্য গাজাবাসীদের অন্য জায়গায় আবাসন তৈরির কথাও জানান তিনি। এমনকি তিনি গাজাবাসীদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেন। একে ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে ইসরায়েলের গভীর চক্রান্তের অংশ বলে সমালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলায় 2 বছরের শিশুসহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবাননের দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার করার দিনেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সেনা সদস্যসহ লেবাননের 22 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নাটক জন্মদাগ। আফরান নিশো, মেহজাবিন ও অর্ণব অন্তু অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটক। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। এখন দেখবেন কৃষি সংবাদ। দেশের দক্ষিণাঞ্চল মানেই যেন সারি সারি চিংড়ি ঘের। এই অঞ্চলের লবণাক্ততার কারণে ফসল উৎপাদনের কথা একসময় কল্পনাই করা যেত না। এখন সেই লবণাক্ত জমিতেই ফলছে রেড বিট, ফুলকপি ও টমেটো সহ নানা ফসল ও সবজি। ভাগ্য বদলাচ্ছে উপকূলীয় জেলা বাগেরহাটের রামপাল উপজেলার চাষিদের। বাগেরহাট প্রতিনিধির পাঠানো তথ্যে আল মুকসিদের রিপোর্ট। রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের প্রশিক্ষণ সহ বিনামূল্যে লবণ সহিষ্ণু সবজির বীজ সহ নানা উপকরণ সরবরাহ করা হচ্ছে। উপজেলার অনাবাদী 750 হেক্টর কৃষি জমিতে এখন চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। আমি রেড বিটের চাষ এবছর প্রথমই করেছি প্রকল্প থেকে। তারপর এগুলো খাইতে খুবই ভালো। অফিস থেকে আডি হয়েছি, পাতাকপি, মরিচ, রেড বিট। আমার এখানে কৃষি জমির পরিমাণ 60%। এখানে আমি বিভিন্ন ধরনের শীতকালীন সবজি লাগিয়েছি। প্রতি বছর জুন থেকে অক্টোবর পর্যন্ত সাগরের লোনা পানি উপকূলীয় এলাকায় ঢুকে কৃষি জমিকে আরও লবণাক্ত করে তুলছে বলছে কৃষি বিভাগ। লবণাক্ত জমিতে রেড বিট, গাজর, ওলকপি, বাঁধাকপি জাতীয় সবজি উৎপাদন করতেছেন এবং এখানে কৃষকরাও কিন্তু লাভবান আছেন এবং এখানে একটা তাদের মেশিন দিয়েছেন লবণাক্ত পরীক্ষা করার, কোন সময় কোন লবণাক্ততা সেটাই, এবং আমাদের কৃষকরা তারা কিন্তু এটা চাষ করে লাভবান হচ্ছে। বাংলাদেশ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 18টি জেলার 93টি উপজেলা লবণাক্ত জমির পরিমাণ প্রায় 10,56,000 হেক্টর, যা গত এক দশকের তুলনায় 23,000 হেক্টর বেড়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ।
মৌলভীবাজারের বাইক্কা বিলে বেড়েছে পরিযায়ী পাখির সংখ্যা। বেসরকারি তথ্য বলছে গত 2 বছরের তুলনায় এবছর বেশি সংখ্যক পাখি এসেছে বিলে। তবে শিকারীদের দৌরাত্ম্য, জলজ উদ্ভিদের সংকট আর অনিয়ন্ত্রিত দর্শনার্থীর প্রবেশ পরিযায়ী পাখিদের জন্য বড় হুমকি বলছেন গবেষকরা। এম.এস. আলামের তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। শ্রীমঙ্গলের দিগন্ত বিস্তৃত হাইল হাওরের বাইক্কা বিল হাজারো পাখির কিচিরমিচির ও ডানা ঝাপটানো উড়াউড়িতে প্রাণবন্ত পুরো বিল। শীতকালীন জলচর পাখির শুমারি অনুযায়ী বাইক্কা বিলে ৩৮ প্রজাতির ৭,৮০০-র বেশি জলচর পাখির সন্ধান পেয়েছে গবেষণা সংস্থা বাংলাদেশ বার্ড ক্লাব ও ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। এর আগে ২০২৪ সালে ৩৩ প্রজাতির ৪,৬০০-র বেশি জলচর পাখির দেখা মেলে। অনেক পাখি দেখেছি, আরো বোগা পাখি দেখেছি, দেশি কাটিক দেখেছি। প্রাকৃতিক সৌন্দর্য এবং পাখির আনাগোনা সবকিছু মিলে চমৎকার একটা এনভায়রনমেন্ট এখানে। যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত এবং একটু ফ্যাসিলিটি বাড়ানো যেত, আই থিংক দিস উইল বি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ভিজিট। প্রপারলি একটা ইনস্ট্রাকশন থাকা উচিত এখানে, কি করা উচিত বা কি করা উচিত না। তা না হলে আমাদের মতো অনেকে এখানে এসে হইহুল্লা করবে এবং অতিথি পাখিগুলো দূরে সরে যাবে। পাখিদের নিরাপদ আবাস নিশ্চিতে শিকারীদের দৌরাত্ম্য, জলজ উদ্ভিদের সংকট আর অনিয়ন্ত্রিত দর্শনার্থীর প্রবেশ বন্ধে কার্যকর উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। This year our total count is 7,870 individual water birds of 38 different species. And that's an increase compared to last year. It's in good condition. Each year is a bit different. This year there's a bit less aquatic vegetation than some years, so a bit less food for some of the water birds. But the water birds that like the conditions that are here tend to come here. 2014 থেকে 2019 সাল পর্যন্ত শীত মৌসুমে গড়ে 9,000 জলচর পাখির উপস্থিতি থাকলেও মানবসৃষ্ট ও প্রাকৃতিক নানা কারণে কমতে থাকে পরিযায়ী পাখির সংখ্যা। পরিস্থিতির উন্নয়নে পাখি সংরক্ষণে সরকারের নজরদারি ও যথাযথ ব্যবস্থাপনার দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। রাজবাড়ীতে বালু ব্যবসায়ীকে হত্যায় 2 জনের ফাঁসি ও 6 জনের যাবজ্জীবনের আদেশ, পলাতক 1 ফাঁসির আসামি। বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে শাফিন খান ওরফে শাফি নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার দায়ে 2 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ জাকিয়া পারভিন এ রায় দেন। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তরা হল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আম্বারিয়া বারুইপাড়ার মৃত সালাম মোল্লার ছেলে আরিফ মোল্লা ও মধ্য আম্বারিয়ার মৃত ইব্রাহিম প্রামাণিকের ছেলে রুহুল আমিন প্রামাণিক। এদের মধ্যে আরিফ মোল্লা পলাতক রয়েছে। এছাড়া যাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে তারা হল পাংশা উপজেলার সামাদ মণ্ডল, ওয়াহেদ আলী প্রামাণিক, পাবনা সদর উপজেলার রশিদ কাজী, কুষ্টিয়ার খোকসা থানার রাজীব মোল্লা, সবুজ মোল্লা ও সাগর মোল্লা। কুষ্টিয়ার খোকসা থানার আম্বারিয়া গ্রামের আবু বক্কর খানের ছেলে শাফিন খান দীর্ঘ 18 বছর সৌদি আরব ছিলেন। দেশে ফিরে মাটি ও বালুর ব্যবসা শুরু করেন। বালু ব্যবসা নিয়ে কয়েকজনের সাথে বিরোধে জড়িয়ে পড়লে 2017 সালের 16 ডিসেম্বর সন্ত্রাসীরা তাকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। রাজধানীর বংশালের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীরা হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রাকিব হোসেন জানান, চাঁদা না পেয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ক্যাশ বক্স লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা কর্মচারীদের পিটিয়ে আহত করে, সিসিটিভি ক্যামেরা সহ ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বংশাল থানার অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী রাকিব হোসেন। প্রতিনিয়ত চাঁদা চাই, আমরা চাঁদা দেই না, তারা আমাদের হোটেলে এসে খায়, খেয়ে টাকা দেয় না। আমাদের যে ক্যাশিয়ার উনি প্রতিবাদ করাতে তাকে মাথায় এখানে কোপ মারে, সিসিটিভি ক্যামেরা ভাঙে, আমাদের সবকিছু ভাঙে, গ্লাস ভাঙে। আমাদের ক্যাশ থেকে প্রায় 5 লক্ষ টাকা ছিল, সব নিয়ে তারা চলে যায়। তাদের অত্যাচারে আমরা এলাকাবাসী অনেক অতিষ্ঠ। তারা মানুষের, আমরা এখন কেউই
জান নিয়ে খুব কষ্টে আছি, আমরা সবাই খুব আতঙ্কে আছি। রংপুরে মিঠাপুকুর উপজেলার গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের 7 শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসীও। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুরে মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে দীর্ঘ 10 বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে রয়েছেন শহীদুল ইসলাম। অভিযোগ রয়েছে শিক্ষকদের বেতন, প্রতিষ্ঠানের সম্পত্তি ভাড়া, ভর্তি, রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায় করে তা আত্মসাৎ করছেন তিনি। সম্প্রতি অনিয়মের প্রতিবাদ করলে শিক্ষকদের লাঞ্ছিত সহ মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে। এখানে কোচিং চলতেছে, কোচিং ছাত্রদের সামনে আরো কিছু বেশ বহিরাগত লোক ছিল, এটা চরমভাবে লাঞ্ছিত করে। ফার্নিচারের জন্য ওই যে গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে, সেই গাছের কোনো ফার্নিচার নাই, গাছ কোথায় কি করছেন উনি। আমরা যে বাচ্চাদের কাছ থেকে বেতন নেই এবং আমাদের দোকান আছে, আমাদের জমি আছে স্কুলের, এই অর্থগুলো আসলে কোথায় গেল? অধ্যক্ষের অনিয়মের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ দুটোই ক্ষতিগ্রস্ত বলছে শিক্ষার্থীরা। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। দ্বন্দ্ব লাগাতো এটা ঠিক না। এখন এর পরবর্তীতে আমরা চাই যেন এরকম আর কখনো না হয়। শিক্ষা প্রতিষ্ঠানের এরকম পরিবেশ হলে তো ভালো লাগে না। শিক্ষা প্রতিষ্ঠান ভালো হয়, তার এই প্রতিষ্ঠানে তার সে প্রশাসনিক যোগ্যতা টোটালে 0। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সব মিথ্যা বানোয়াট, এগুলো টিচাররা তো স্বাক্ষর করে নাই, আমার তো বললো তারা এটা রবিউল করছে আমার সদস্য সচিব। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অলরেডি আমরা সেটা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তদন্তের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 1959 সালে গড়ে ওঠা গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে মোট শিক্ষার্থী 388 জন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে বিভাগে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। শ্রমিক ইউনিয়নের ডাকে আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল 8টায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। সে সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখে। শ্রমিকদের আন্দোলনের কারণে খুলনা ও ফরিদপুর অঞ্চলে 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। 26শে জানুয়ারি দুপুরে খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে একটি মামলায় গ্রেফতার করলে ধর্মঘট শুরু হয়। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজও সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ডে এই অবরোধ করা হয়। এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। মহাসড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন গ্রাফিটি আঁকেন ও স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি চলার সময় শিক্ষার্থীরা দ্রুত অর্থ বরাদ্দ ও নির্মাণ কাজ শুরুর দাবি জানান। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ব্যবসা উন্নয়ন সম্মেলন 2025 রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সভায় পর্ষদের পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ শাহিনুল ইসলাম, অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান এফসিএ উপস্থিত ছিলেন। অনিরীক্ষিত তথ্য অনুযায়ী 2024 সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 47,735 কোটি টাকা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 জন ডেপুটি রেজিস্ট্রারের গ্রুপ বিমার আওতায় মৃত্যু দাবি বাবদ 16 লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আকন্দের কাছে চেক হস্তান্তর করেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। অনুষ্ঠানে আয়োজকরা জানান, দেশের স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়ের সাথে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 2010 সাল থেকে গ্রুপ বিমা চুক্তি রয়েছে।
SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং বেস্ট সেলার ফাউন্ডেশনের অর্থায়নে চট্টগ্রাম ও বগুড়ার সুবিধা বঞ্চিত 200 তরুণকে উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে অর্থনৈতিক টেকসই উন্নয়নের উৎস নিশ্চিতের মাধ্যমে মৌলিক দক্ষতা প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান মিস আলিফ রুদাবা। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডক্টর মোহাম্মদ এনামুল হক, পরিচালক ডক্টর মোহাম্মদ আশরাফ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে আগামী নির্বাচনে ভোট দিতে চান দেশের 95% তরুণ। নতুন দল আসার পক্ষে বিপক্ষে মত থাকলেও বিদ্যমান রাজনৈতিক দলগুলোতে তরুণদের প্রাধান্য দেওয়ার পক্ষে বেশিরভাগ তরুণ। বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের আয়োজনে ইউথ ম্যাটার্স সার্ভের ফলাফল প্রকাশ বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। জরিপের ফলাফল অনুযায়ী বেশিরভাগ তরুণ মনে করেন বর্তমানে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করা যায়। বেকারত্ব ও দুর্নীতি দূর করা এখন সবচেয়ে বেশি অগ্রাধিকারে আসা উচিত বলেও মনে করেন তরুণরা। জরিপে সরাসরি ও অনলাইন মিলিয়ে সারা দেশে ৩,২৩৮ জন তরুণ অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইউথ লিডারশিপ সেন্টারের নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ, গবেষণা ব্যবস্থাপক আবুল খায়ের সজীব ও অন্যরা। একটা বড় সংখ্যা বলেছে যে হ্যাঁ, নতুন দল তৈরি হওয়া উচিত, কিন্তু তার থেকেও বড় একটা সংখ্যা বলেছে যে বর্তমান যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, এগুলোর সংস্কার দরকার। সহজ কথায় ওনারা বলেছে যে রাজনীতিতে ভালো মানুষ আসতে হবে। এইগুলো কিন্তু আমাদের প্রায়োরিটি লিস্টে সবচেয়ে উপরে যে আনতে হবে, এই সমীক্ষা থেকে কিন্তু এইটা যুব সমাজ বেরিয়ে এসছে। তো ওনারা আসতে চান, কিন্তু আসতে গেলে এই যে কতগুলো জায়গা, এই জায়গাগুলো আমাদেরকে সুসংহত করতে হবে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দেশি বিদেশি সমুদ্রগামী জাহাজে কর্মরত নাবিকদের দক্ষতা বৃদ্ধি, চাকরির সুযোগ সৃষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর সল্ট গোলা ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাঠে অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম। বক্তৃতা করেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন ইবনে কায়সার তৈমুর, নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ সহ অন্যরা। বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের জন্য সবচেয়ে বড় ইভেন্ট কিডস টাইম ফেয়ার 2025 অনুষ্ঠিত হয়েছে। 24শে জানুয়ারি থেকে শুরু হয়ে ডেটল আয়োজিত 3 দিনের এই মেলায় দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে মজার গেম ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। চতুর্থবারের মতো আয়োজিত কিডস টাইম ফেয়ারে শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে ডেটলের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার দেওয়া হয়েছে। ডেটল অনলাইন হাইজিন কারিকুলাম প্ল্যাটফর্মে ফ্রিতে নিবন্ধনেরও ব্যবস্থা রাখা হয়। এবার জানাবো খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের অধিভুক্তি বাতিল। 3 দফা দাবিতে কলেজ শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। চাকরি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের ঘোষণা। মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সময় বেঁধে দেওয়ার ঘোষণা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। জাতীয় ঐক্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থায় গুরুত্ব আরোপ। মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণের পর চিত্রনায়িকা পরিমণির জামিন, ন্যায় বিচার পাওয়ার আশা। এবং বিপিএলে খুলনাকে হারিয়ে বরিশালের টানা 5ম জয়। দ্বিতীয় ম্যাচে সিলেটকে হারিয়ে প্লে অফের সমীকরণে টিকে রইল দুর্বার রাজশাহী। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।